গুড মর্নিং স্টুডেন্ট। আশা করছি সকলেই বাড়িতে আছো, সুস্থ আছো এবং পড়াশোনাও ঠিকঠাকভাবে চালিয়ে যাচ্ছ। কারণ এই বর্তমানে যে লকডাউন অবস্থা চলছে, সেই লকডাউন অবস্থা এখনই কাটছে না। হয়তো এই বছরের পড়াশোনাটা তোমাদেরকে বাড়িতে বসেই করতে হতে পারে। তাই নিজের নিজের দায়িত্বে অবশ্যই তোমরা নিজে নিজে পড়াশোনা করছো, আরও ভালো করে করার চেষ্টা করো। পড়াশোনা যদি ভালো করে না করো, যদি ফাঁকি দিয়ে দাও, তাহলে কিন্তু তুমি পিছিয়ে যাবে সবার থেকে। তাই পড়াশোনাটা অবশ্যই চালিয়ে যাও। একটা নির্দিষ্ট সময় করে তোমরা পড়াশোনা করো আর ক্লাসগুলো ঠিকঠাকভাবে দেখো এবং পড়ো এবং খাতায় নোট ডাউন করো। আগের যে অধ্যায় আমরা শুরু করেছিলাম, সেই অধ্যায়ের শেষ ক্লাস আমি করেছি এবং অনুশীলনীগুলো তোমাদেরকে আমি করতে দিয়েছিলাম। আশা করছি অনুশীলনী তোমাদের কোনো প্রশ্ন অসুবিধা হয়নি। অসুবিধা হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে, বা তোমরা যদি কেউ কোশ্চেন আনসার লিখে থাকো নিজে নিজে, তাহলেও আমাকে দেবে। আমি অবশ্যই সেগুলোকে চেক করে তোমাদেরকে দেবো। অনেকেই দিয়েছে, আমি চেকও করে দিয়েছি। তো আজকে পরবর্তী যে অধ্যায়, সেই অধ্যায় শুরু করব। সেই পরবর্তী অধ্যায় শুরু করার আগে তোমাদের সাথে একটু গল্প করে নিই। দেখো, তোমরা বাড়িতে আছো, তোমরা লক্ষ্য করবে যে বাড়ির পাশে কোনো যে উঁচু মাটির ডিবি অবশ্যই লক্ষ্য করবে। এরকম উঁচু মাটির ডিবি লক্ষ্য করবে এবং এই মাটির ডিবিকে যদি তোমরা, এর যে পরিবর্তন হয়, সেই পরিবর্তন হয়তো আমরা আজকে হলে যে পরিবর্তনটা সেটা চোখে দেখতে পাবো না, বুঝতে পারবো না, কিন্তু 1 মাস 2 মাস পর বা 1 বছর পর যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে এর উচ্চতাটা এই পর্যন্ত থাকা, এর পরবর্তী 1 বছর পর দেখব উচ্চতা এরকম হয়ে গেছে এবং তার 1 বছর পর দেখব এরকম হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এইভাবে আস্তে আস্তে উচ্চতাটা কমতে থাকে। তার এবার প্রশ্ন হলো যে এই যে উচ্চতাটা কমে যাচ্ছে, কিসের জন্য কমছে বা কে কমাচ্ছে? হ্যাঁ, ঠিকই ধরেছ যে এই মাটির ওপরে কখনো পড়ছে বৃষ্টিপাত, কখনো পড়ল তাপ, অবশ্যই সূর্যতাপ, কখনো এর ওপর দিয়ে প্রবাহিত হলো বায়ু। ঠিক আছে, কখনো এর মধ্যে কুয়াশা থাকছে, কখনো ঝড় বা বায়ু। তাহলে এই যে উপাদানগুলো এর ওপরেতে ক্রিয়া করে, অর্থাৎ যখন সূর্যের তাপ এই মাটির মধ্যে পড়লো, তখন অবশ্যই এই মাটি শুকিয়ে যাবে, তাই না? শুকিয়ে গেলে এর মধ্যে যে অণুগুলো, যে সংঘবদ্ধভাবে ছিল এই অণুগুলো, সেগুলো আস্তে আস্তে ফাঁক হতে শুরু করবে। ঠিক আছে, ফাঁক হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে যখন প্রচণ্ড গতিবেগে বায়ু প্রবাহিত হবে, বায়ু প্রবাহিত হলে তখন এর যে অণুগুলো ফাঁক হয়েছিল, সেই অণুর মধ্যে দিয়ে বাতাস প্রবাহিত হবে। বাতাস প্রবাহিত হয়ে কিন্তু এই অণুগুলোকে ভেঙে দেবে, তাই না? আবার যখন বৃষ্টিপাত হবে, বর্ষাকালে দেখবে যখন বৃষ্টিপাত হয়, তখন বেশি ক্ষয়টা আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ বৃষ্টি যখন পড়ে, তখন এই মাটির মধ্যে প্রবেশ করে মাটিকে ভিজিয়ে দেয়, অর্থাৎ কাদা করে দেয়। আমরা যেটা বলি যে কাদা করে দেয়, কাদা করে দিলে এই কাদা কিন্তু এই জায়গা থেকে ক্ষয়ে যায়, নিচু জায়গায় চলে আসে। তার মানে দেখো যে বৃষ্টিপাত, উষ্ণতা, বায়ু প্রবাহ, এইখানের ক্ষেত্রে এই তিনটে ধরে নিলাম যে এইগুলো এর ওপরেতে সর্বদাই ক্রিয়া করে চলেছে। সেই ক্রিয়া করার পর কী হচ্ছে, এর উচ্চতাটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে, তাই তো? তাহলে দেখো, এইগুলো তো আবহমণ্ডলের উপাদান। এগুলো কি? আবহাওয়ার উপাদান এগুলো। আমরা জানি যে আবহাওয়া কাকে বলে, সেটা একটু বলে দিই তাহলে। যে আবহাওয়া হচ্ছে বায়ুমণ্ডলের যে বিভিন্ন উপাদান আছে, অর্থাৎ উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, জলীয় বাষ্প, এই সমস্ত উপাদানগুলোর যে গড় অবস্থা,
সেই গড় অবস্থাকে আবহাওয়া বলা হয়। তাহলে এইগুলো হচ্ছে আবহাওয়ার উপাদান। সেই আবহাওয়ার উপাদান দ্বারা এখানে যে মাটি আছে সেই মাটির দেখো পরিবর্তন ঘটলো, ঠিক আছে। কিন্তু এই যে অণুগুলো অর্থাৎ এই যে কাদা, এই কাদা কিন্তু প্রথমেই বয়ে অন্য জায়গায় চলে যায় না, প্রথমে এখান থেকে বয়ে এই জায়গায় আসে, অর্থাৎ সেই জায়গাতেই এসে পড়ে থাকে। বা সূর্য তাপের ফলে যখন মাটিটা শুকনো হয়ে যায়, শুকনো হয়ে গেলে ওখান থেকে কিছু অংশ এই জায়গাতেই পড়ে থাকে। পরবর্তী ক্ষেত্রে সেটা জল হোক বা বায়ু হোক, সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করে। ওকে, তাহলে স্থানান্তরিত করছে। তাহলে এই যে ব্যাপারটা ঘটলো, অর্থাৎ ভূমির উচ্চতাটা হ্রাস পেল, এটা কার দ্বারা ঘটলো? আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা। হ্যাঁ, একেই বলা হয় আবহ বিকার। একে বলা হয় আবহ বিকার। আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা ঘটছে এটা, তাই আবহ বিকার। আজকে তোমাদের যে পঞ্চম অধ্যায় রয়েছে আবহ বিকার, সেই অধ্যায় শুরু করছি। তাহলে দেখো যে আবহ বিকার বা ওয়েদারিং, এই জিনিসটা কি একটা বেসিক কনসেপ্ট আমাদের হলো। এখন দেখো সংজ্ঞা আকারে যদি আবহ বিকার কাকে বলি, তাহলে কি বলবো না, যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদান, তাহলে আবহাওয়ার বিভিন্ন উপাদান বলতে আমরা বুঝবো যে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত এবং ধরে নিলাম বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, এগুলোকে প্রাথমিকভাবে ধরে নিলাম যে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান। সেই বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান দ্বারা যখন এবং বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান এবং জীবজন্তু দ্বারা ভূত্বকের যে শিলা থাকবে, সে ভূত্বকের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ, অর্থাৎ টুকরো টুকরো হয়ে যাবে, ভেঙে ছোটো ছোটো হয়ে টুকরো টুকরো ভেঙে যাবে, এবং রাসায়নিকভাবে যদি হয় সেটা বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করবে এবং সেই স্থানেই পড়ে থাকবে। অর্থাৎ যে জায়গায় ভেঙে যাবে সেই ভাঙা অংশগুলো অন্য কোনো জায়গায় যাবে না, সেই জায়গাতেই পড়ে থাকবে। তাকে বলা হবে আবহ বিকার বা ওয়েদার। দেখো আমি এখানে একটি মডেল ব্যবহার করছি। হ্যাঁ, এটা একটা পেঁয়াজ। দেখো এই পেঁয়াজকে যদি আমরা ভূমিরূপ ধরে নিই, অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো একটা শিলা, সেই শিলার ওপরেতে অর্থাৎ ভূমির ওপরেতে আবহাওয়ার বিভিন্ন উপাদান, অর্থাৎ উষ্ণতা ধরো পড়লো, এই যে উষ্ণতা পড়ছে, যদিও দেখতে পাওয়া যাচ্ছে না আলোটা, টর্চ লাইট, এই টর্চ লাইটের আলো অর্থাৎ সূর্যের আলো হিসেবে ধরতে পারি, সেই সূর্যের আলো এই জায়গাতে ভূমির ওপর পড়লো। আবার দেখো বাতাস অর্থাৎ বায়ু প্রবাহিত হলো, এরপর যদি বৃষ্টিপাত হয়, তাহলে এর মধ্যে কি পরিবর্তন লক্ষ্য করব? যখনই দেখো উষ্ণতা যখনই বেশি হবে, তখন এই যে পেঁয়াজের যে একসাথে ছিল এগুলো আস্তে আস্তে খুলতে শুরু করবে, কারণ এর মধ্যে যে জলের ভাবটা ছিল সেটা আস্তে আস্তে ওপর দিয়ে চলে যাবে, তার ফলে এই অংশগুলো খুলতে থাকবে আস্তে আস্তে, ঠিক আছে, এগুলো খুলে যাবে আস্তে আস্তে। এই দেখো খুলে দেখো কোনো জায়গায় চলে যায় নাই, সেই জায়গাতেই কিন্তু রয়ে গেল, বা এইগুলো টুকরো টুকরো হয়ে কিন্তু এই জায়গাতেই পড়ে থাকবে। এই দেখো এখানে, বা এটা এই জায়গায়, এইভাবে পড়ে থাকবে। অর্থাৎ আবহাওয়ার যে বিভিন্ন উপাদান আছে, সে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলাস্তর যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বা রাসায়নিকভাবে হলে যদি বিয়োজন ঘটে এবং নতুন একটা ভূমিরূপের সৃষ্টি করবে বা নতুন একটা পদার্থ সৃষ্টি করবে এবং সেই স্থানে এই পদার্থগুলো পড়ে থাকবে, ঠিক আছে। দেখো এখানেই পড়ে আছে, এই পড়ে থাকবে, এই প্রক্রিয়াটাকে বলবো আবহ বিকার বা ওয়েদারিং। ওকে, দেখো কি বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য দেখো আমি বলতেই পারি, এগুলো হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা এটা সৃষ্টি হয়, এক নম্বর। দু নম্বর, এর যে চূর্ণ বিচূর্ণ যে পদার্থগুলো উৎপন্ন হলো, সেই পদার্থগুলো এই নিজের জায়গা থেকে সরে যায় না, অর্থাৎ যে জায়গায় শিলা থেকে ভেঙে পড়ছে সেই জায়গাতেই পড়ে থাকে এগুলো, দু নম্বর বৈশিষ্ট্য। তিন নম্বর বৈশিষ্ট্য, আবহবিকার, এই যে আবহবিকার প্রক্রিয়াটা ঘটছে, এই আবহবিকার প্রক্রিয়াটা খুব ধীর গতি সম্পন্ন হয়। ওকে, তিন নম্বর বৈশিষ্ট্য, এই প্রক্রিয়ায় নিচের মূল শিলাস্তর উন্মুক্ত হয়,
দেখো তাহলে এই যে পেঁয়াজের যখন এই খোসাগুলো লাগানো ছিল এই ভেতরের অংশ আমরা দেখতে পাচ্ছিলাম না, তার মানে এটা যত আস্তে আস্তে খুলে যাবে তত এর ভেতরের যে অংশটা রয়েছে সেই ভেতরের অংশটা আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারবো। ওকে, আর কি এতে শিলার ভৌত এবং রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে। তাহলে এর দেখো এটা ভৌতর পরিবর্তন ঘটছে, রাসায়নিকটা এটা যখন একদম এর রূপের পুরো পরিবর্তন ঘটে যাবে তখন সেটা রাসায়নিক পরিবর্তন ঘটবে। ঠিক আছে, এই হলো বৈশিষ্ট্য। দেখো এখানে একটা প্রশ্ন যে আবহবিকারকে কেন বিচূর্ণী ভবন বলে। উত্তর কী হবে দেখো, যে বিচূর্ণী ভবন মানে ভেঙে টুকরো টুকরো, তাহলে আবহবিকার যখন ঘটছে তখন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং বিয়োজিত হয়ে যাচ্ছে, সেই জন্য আবহবিকারকে বিচূর্ণী ভবন বলা হয়। নেক্সট দেখো ক্ষয়ীভবন বা ইরোশন কাকে বলে। তাহলে দেখো এটা আমরা আবহবিকারের চিত্র আমরা লক্ষ্য করছি, এখানে মডেলে আবহবিকার লক্ষ্য করতে পারছি, অর্থাৎ শিলাস্তর থেকে তার যে ক্ষয়িত পদার্থগুলো স্বস্থানেতেই পড়ে আছে। ক্ষয়ীভবন কি দেখো, যে আবহবিকার প্রাপ্ত যে পদার্থগুলো স্বস্থানে পড়েছিল সেগুলোর ওপরেতে কে কে কাজ করবে, নদী, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি যে বহির্জাত প্রক্রিয়াগুলো আছে সেই বহির্জাত প্রক্রিয়াগুলো কি করবে, এগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে যাবে। যেমন ধরো এই জায়গাতে বায়ুটাই সম্ভব, দেখো আমি বায়ু প্রবাহিত হবে যখন এখানে, অর্থাৎ আমি এখানে ফুঁ দিলে দেখো এই ক্ষয়িত পদার্থগুলো এই স্থান থেকে অন্য জায়গায় যাবে, দেখো চলে গেল উড়ে। অর্থাৎ শিলাস্তর স্বস্থানে পড়েছিল আবহবিকার মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে, সেগুলো যখন বায়ু, নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদির দ্বারা বহির্জাত প্রক্রিয়া যারা রয়েছে তারা এই ক্ষয়িত পদার্থগুলোকে বয়ে নিয়ে গিয়ে বা উড়িয়ে নিয়ে গিয়ে কোনো একটা নিচু জায়গায়, অপেক্ষিত নিচু জায়গায় সঞ্চয় ঘটাবে, তাকে বলা হবে ক্ষয়ীভবন। দেখো সংজ্ঞাকারে যদি বলি কি বলবো, যে প্রক্রিয়ায় স্থিতিশীল প্রাকৃতিক শক্তি দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হয়ে উৎপত্তিস্থলে পড়ে থাকে, অর্থাৎ আবহবিকারের ফলে উৎপত্তিস্থলে পড়েছিল, এবং বিভিন্ন গতিশীল প্রাকৃতিক শক্তি দ্বারা আবহবিকার প্রাপ্ত পদার্থ উৎপত্তিস্থল থেকে অন্যত্র পরিবাহিত হয়ে ভূপৃষ্ঠে ক্ষয়প্রাপ্ত হয়, তাকে ক্ষয়ীভবন বলে। বোঝা গেল ক্ষয়ীভবন। তাহলে ক্ষয়ীভবন বলতে আমরা বুঝবো যে ক্ষয়ীভবন সমান হচ্ছে তোমার আবহবিকার প্লাস অপসারণ। অপসারণ মানে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাওয়া, সরিয়ে নিয়ে চলে যাওয়া, তাহলে এটা হলো আমাদের ক্ষয়ীভবন। দেখো ক্ষয়ীভবনের কি বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য, গতিশীল প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি ক্ষয়ীভবন ঘটতে সাহায্য করে। 2 নম্বর বৈশিষ্ট্য, এক্ষেত্রে উৎপন্ন শিলাচূর্ণ অন্যত্র পরিবাহিত হয়, অর্থাৎ যে শিলাচূর্ণগুলো উৎপন্ন হলো সেগুলো অন্য জায়গায় পরিবাহিত হয়ে যায়। ক্ষয়ীভবন দ্রুত গতিসম্পন্ন প্রক্রিয়া। 4, এতে নিচের মূল শিলাস্তর বেরিয়ে পড়ে। 5, এতে শিলার বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না। ওকে, এরপর দেখো যে আবহবিকার জানলাম এবং ক্ষয়ীভবন জানলাম, তোমরা আমাকে আবহবিকার আর ক্ষয়ীভবনের কি পার্থক্য আছে, মোটামুটি 3 থেকে 4টি পার্থক্য আমাকে অবশ্যই জানাবে। এরপরে দেখো পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং। পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং কি সেটা দেখো, কোনো পর্বত বা পাহাড়ের ঢাল বেয়ে যখন একসাথে অনেকটা পদার্থ অভিকর্ষের টানে নিচের দিকে নেমে চলে আসে, তখন তাকে বলা হবে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং। দেখো একটা সাধারণ একটা উদাহরণ দেখো, যে আমাদের বাড়ির পাশাপাশি অবশ্যই বালি, যদি বাড়ি করার জন্য বালি কোনো জায়গায় নিয়ে আসা হয়, এইভাবে চুর করে রেখে দেওয়া হয় বালিকে,
সে চুর করে বালির যে চুর রয়েছে তার নিচেই তুমি এই জায়গাতে অর্থাৎ নিচের দিকটাতে যদি তুমি ইট ছুঁড়ো বা নিজের পা দাও বা হাত দাও, দিলে দেখবে সঙ্গে সঙ্গে এই চূড়া থেকে বালি দেখবে এইদিকে নিচের দিকে নেমে চলে আসছে। অর্থাৎ এই দিকটা মাধ্যাকর্ষণ শক্তি, অর্থাৎ নিচের দিকে টানছে, সব বস্তুকে মাধ্যাকর্ষণ শক্তি টানে, তাই ওপরের অংশ থেকে বালি তখন নিচের দিকে নেমে চলে আসবে। ঠিক সেরকম আমাদের ভূপৃষ্ঠে যে উচ্চভূমি থাকে সেই উচ্চভূমি ঢাল বেয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে অনেকটা পদার্থ নিচের দিকে নেমে চলে আসে। তার ফলে যে ক্ষয় হয় তাকে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং বলা হয়। মাস ওয়াস্টিংয়ের কী বৈশিষ্ট্য আছে বা বৈশিষ্ট্য লক্ষ্য করব, দেখো। 1 নম্বর বৈশিষ্ট্য, উচ্চভূমির ঢালের মাটি শিলাস্তর ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে। 2 নম্বর বৈশিষ্ট্য, অভিকর্ষজ শক্তি হলো এর প্রধান মাধ্যম। তাহলে এই ওপর থেকে নিচের দিকে নেমে আসে, সম্পূর্ণটাই অভিকর্ষজ টানে নিচের দিকে নেমে আসে। 3 নম্বর, এটি ধীর ও দ্রুত উভয়ই সংঘটিত হতে পারে। 4, পার্বত্য বা উচ্চভূমি অঞ্চলে এই প্রক্রিয়া সবচেয়ে বেশি কার্যকরী। অর্থাৎ এই ঢাল না থাকলে এই মাস ওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয় সেটা সেইভাবে আমরা লক্ষ্য করতে পারবো না। নেক্সট দেখো যে নগ্নীভবন বা ডিনুডেশন, এটা কি না, ওপরে যে 3টে প্রক্রিয়া ঘটলো অর্থাৎ আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়, এই 3টে প্রক্রিয়া মাধ্যমে ধরো একটা শিলার ওপরেতে প্রথমে আবহবিকার ঘটলো, আবহবিকার অর্থাৎ শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে সে স্থানেই পড়ে রইল। সেই পড়ে থাকা অংশগুলোকে ক্ষয়ীভবনের মাধ্যমে সেটা অন্য জায়গায় স্থানান্তরিত করলো। পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমেও শিলার ধরো কোনো অংশ এক জায়গা থেকে ক্ষয়ে গেল। এই 3টে প্রক্রিয়ার মাধ্যমে এই যে শিলার ভেতরের অংশ সেটা উন্মোচিত হয়, অর্থাৎ নগ্ন প্রকৃতির হয়ে যায়। যেমন আমি এই পেঁয়াজটা ব্যবহার করেছিলাম, সেই পেঁয়াজটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এটা দেখো আবহবিকার ঘটেছে, ক্ষয়ীভবন ঘটেছে এবং পুঞ্জিত ক্ষয় হিসাবে ধরে নিলাম ঘটেছে। তার মানে এগুলো হওয়ার পর ভেতরের যে শিলার অংশ অর্থাৎ এই পেঁয়াজের এটা যদি জামা হয়, সেই জামা দেখো আমি সরিয়ে দিলাম, তার মানে ভেতরের যে অংশ সেই ভেতরের অংশকে আমরা লক্ষ্য করতে পারছি। একে বলা হয় নগ্নীভবন বা ডিনুডেশন। অর্থাৎ নগ্নীভবন বা ডিনুডেশন বলতে আমরা তাহলে বলতে পারি যে আবহবিকার প্লাস ক্ষয়ীভবন প্লাস পুঞ্জিত ক্ষয় সমান বলতে পারি নগ্নীভবন। ওকে, নেক্সট দেখো আমরা আবহবিকারের শ্রেণীবিভাগ করব। প্রথমেই দেখো আবহবিকারকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা যান্ত্রিক আবহবিকার, 2 রাসায়নিক আবহবিকার, 3 জৈব আবহবিকার। যান্ত্রিক আবহবিকারকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা উষ্ণতার তারতম্যে সংঘটিত আবহবিকার, চাপ হ্রাসের তারতম্য অনুসারে সৃষ্ট আবহবিকার, 3 আর্দ্রতাজনিত আবহবিকার। আবার এই উষ্ণতার তারতম্যে সংঘটিত আবহবিকারকে আবার দেখো ভাগ, প্রস্তরচায়ী খণ্ডীকরণ, 2 স্বল্পমোচন, 3 ক্ষুদ্র কণা বিসরণ, 4 তুষার কার্যের ফলে সংঘটিত আবহবিকার। তাহলে যান্ত্রিকের ফলে এর ভাগ এটা। 2 নম্বরে ছিল রাসায়নিক আবহবিকার। রাসায়নিক আবহবিকারকে দেখো আবার অঙ্গার যোজন, জারণ, জল যোজন, আর্দ্র বিশ্লেষণ আর দ্রবণ। জৈব আবহবিকারকে 2 ভাগে ভাগ করা হয়, একটা জৈবিক যান্ত্রিক আবহবিকার, একটা জৈব রাসায়নিক আবহবিকার। আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আমরা যান্ত্রিক আবহবিকার নিয়ে আলোচনা করব। যান্ত্রিক আবহবিকার একটা ভাগ নিয়ে আমরা আলোচনা করব। ভিডিও বেশি দীর্ঘায়িত করছি না, দীর্ঘায়িত করলে তোমাদের পড়ার যে মনোযোগ সেই মনোযোগ থাকছে না, সেই জন্য অল্প অল্প করে পড়াবো। আর তোমরা সেই অল্পটাকেই ভালো করে তোমরা পড়বে এবং তার মধ্যে প্রশ্ন তৈরি করে আমাকে দেবে। ওকে, থ্যাংক ইউ।